পয়লা মার্চ ১৯৩২। নিউ জার্সির হোপওয়েলের আকাশে সেদিন মেঘের আনাগোনা ছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারপাশ আরও নির্জন হয়ে উঠছিল। শহরের কোলাহল থেকে দূরে ঢালু জমির ওপর দাঁড়িয়ে থাকা লিন্ডবার্গ পরিবারের বাড়িটিও ধীরে ধীরে রাতের নীরবতায় ডুবে যাচ্ছিল। বাড়িটির মালিক চার্লস লিন্ডবার্গ এমন এক মানুষ যার নাম তখন শুধু আমেরিকায় নয়, গোটা পৃথিবীতেই পরিচিত। মাত্র ৫ বছর আগে একা বিমান চালিয়ে আটলান্টিক মহাসাগর পেরিয়ে ইতিহাস করেছিলেন তিনি। মানুষ তাকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছিল। সংবাদপত্রে প্রতিদিন তার খবর ছাপা হতো। তিনি যেখানে যেতেন মানুষ ভিড় করে তাকে দেখতে আসত। কিন্তু ইতিহাসের এক অদ্ভুত নিয়ম আছে। কখনো কখনো সবচেয়ে পরিচিত মানুষগুলোকেই সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। সেই রাতেই লিন্ডবার্গ পরিবারের জীবনে নেমে এসেছিল এমন এক ঘটনা যা পরবর্তী কয়েক বছর ধরে গোটা আমেরিকাকে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। রাত তখন 10টা ছুঁই ছুঁই। নার্স বেটি গো প্রতিদিনের মতো শিশুটিকে দেখতে ঘরে ঢুকলেন, কিন্তু ভেতরে ঢুকি তিনি থমকে দাঁড়ালেন। ছোট্ট খাটটি ঠিকই ছিল, কম্বলও যথাস্থানে পড়েছিল, কিন্তু সেখানে ছিল না ২০ মাসের চার্লস লিন্ডবার্গ জুনিয়র। প্রথম কয়েক সেকেন্ড তিনি যেন কিছুই বুঝতে পারছিলেন না। হয়তো শিশুটিকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে, হয়তো ঘরের অন্য পাশে আছে, কিন্তু না। কয়েক মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর সত্যিটা স্পষ্ট হয়ে উঠল। শিশুটি নেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চার্লস লিন্ডবার্গ দৌড়ে এলেন। বাড়ির প্রতিটি ঘর খুঁজে দেখা হলো, বাড়ির বাইরেও তল্লাশি শুরু হলো, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। এরপর তদন্তকারীদের চোখ গিয়ে পড়ল দ্বিতীয় তলার জানলার দিকে। জানলাটি খোলা ছিল, জানলার ধারে রাখা একটি চিঠি, আর বাড়ির নিচে পড়ে আছে একটি ভাঙা কাঠের মই। সেই মুহূর্তে সবাই বুঝে গেল এটি নিছক নিখোঁজ হওয়ার ঘটনা নয়, কেউ শিশুটিকে নিয়ে গেছে। চিঠিটি খুলতেই পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠল। এটি একটি মুক্তিপণের চিঠি। অপহরণকারীরা দাবি করেছে $৫০,০০০। সেই সময়ের হিসাবে যা ছিল বিশাল অঙ্কের অর্থ। চিঠির ভাষাও ছিল অদ্ভুত, বানান ভুলে ভরা। ইংরেজি বাক্যগুলোও স্বাভাবিক ছিল না। তদন্তকারীদের অনেকেরই মনে হয়েছিল লেখক সম্ভবত ইংরেজি ভাষী নন, কিন্তু তখন ভাষা বিশ্লেষণের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল শিশুটিকে উদ্ধার করা। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। পরদিন সকালেই আমেরিকার প্রায় সব বড় সংবাদপত্রের প্রথম পাতায় উঠে এলো এই ঘটনা। একজন জাতীয় বীরের সন্তান অপহৃত। দেশ জুড়ে আলোড়ন পড়ে গেল। পুলিশ, গোয়েন্দা, স্বেচ্ছাসেবক সবাই নেমে পড়ল তদন্তে। কিন্তু সমস্যা ছিল একটাই, ঘটনাস্থলে প্রায় কোনো ব্যবহারযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। আঙুলের ছাপ নেই, স্পষ্ট পায়ের ছাপ নেই, শুধু সেই অদ্ভুত মই। মইটি সাধারণ কোনো মই ছিল না, 3টি আলাদা অংশ জুড়ে তৈরি করা হয়েছিল সেটি। দেখে মনে হচ্ছিল বাড়িটির উচ্চতা এবং অবস্থান মাথায় রেখেই কেউ এটি বানিয়েছে। তখনও কেউ জানত না এই মই একদিন পুরো মামলার ভাগ্য নির্ধারণ করবে। এরই মধ্যে অপহরণকারীদের কাছ থেকে আরও চিঠি আসতে শুরু করল। প্রতিটি চিঠির নিচে ছিল একটি অদ্ভুত চিহ্ন, আর প্রতিটি চিঠিতে ছিল নতুন নির্দেশ। মুক্তিপণের পরিমাণও বাড়িয়ে $৭০,০০০ করা হলো। লিন্ডবার্গ পরিবার আশা ছাড়তে চাইছিল না। তারা বিশ্বাস করছিলেন শিশুটি এখনও জীবিত। এই সময় সামনে আসেন ডক্টর জন কন্ডন, নিউ ইয়র্কের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি নিজেই মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার প্রস্তাব দেন। অবিশ্বাস্যভাবে অপহরণকারীরাও সেই প্রস্তাবে সাড়া দেয়। শুরু হয় এক অদ্ভুত যোগাযোগ, কখনো চিঠির মাধ্যমে, কখনো সংবাদপত্রে ছাপা বার্তার মাধ্যমে, কখনো গোপন নির্দেশে। পুরো দেশ তখন প্রতিদিন অপেক্ষা করছে নতুন খবরের জন্য।
মনে হচ্ছিল যেন বাস্তবের মধ্যেই একটি রহস্য উপন্যাস লেখা হচ্ছে। অবশেষে নির্ধারিত হল সাক্ষাতের স্থান, নিউ ইয়র্কের সেন্ট রেমন্ড কবরস্থান। রাতের অন্ধকারে ডক্টর কন্ডন সেখানে পৌঁছালেন। চারপাশে কবরের সারি, গভীর নীরবতা। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ব্যক্তি। মুখ প্রায় দেখা যায় না। লোকটি নিজেকে শুধু জন বলে পরিচয় দিল। তার কণ্ঠে ছিল বিদেশি উচ্চারণ। ডক্টর কন্ডনের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেই সে মুক্তিপণের টাকা নিয়ে চলে গেল। কিন্তু যাওয়ার আগে জানিয়ে গেল শিশুটি জীবিত আছে, একটি নৌকায় রাখা হয়েছে, নির্দিষ্ট জায়গায় গেলে তাকে পাওয়া যাবে। এই খবর শুনে লিন্ডবার্গ পরিবার নতুন করে আশার আলো দেখল। কিন্তু সেই আশাও বেশিক্ষণ টিকল না। তদন্তকারীরা নির্দিষ্ট স্থানে পৌঁছে কিছুই পেল না। কোনো নৌকা নেই, কোনো শিশু নেই, শুধু আরও এক স্তর রহস্য। তারপর এলো 12ই মে 1932। অপহরণের দীর্ঘ 10 সপ্তাহ পর একজন ট্রাক চালক রাস্তার ধারে বনের মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হয়। তদন্তকারীরা সেখানে পৌঁছে যে দৃশ্য দেখলেন তা পুরো আমেরিকাকে স্তব্ধ করে দেয়। মাটিতে পড়েছিল এক শিশুর পচনশীল দেহাবশেষ। পরীক্ষার পর নিশ্চিত করা হলো এটি চার্লস লিন্ডবার্গ জুনিয়রের দেহ। গোটা দেশ শোকে স্তব্ধ হয়ে গেল। যে শিশুর জন্য মানুষ এতদিন প্রার্থনা করছিল সে আর বেঁচে নেই। আরও ভয়ঙ্কর বিষয় হল, অনেক তদন্তকারীর ধারণা ছিল শিশুটি সম্ভবত অপহরণের রাতেই মারা গিয়েছিল। অর্থাৎ মুক্তিপণের পুরো নাটকটি চলেছিল এমন একজন শিশুকে ঘিরে যে হয়তো তখন আর জীবিতই ছিল না। এই আবিষ্কারের পর মামলাটি শুধু অপহরণের মামলা রইল না, এটি পরিণত হল হত্যাকাণ্ডের তদন্তে। কিন্তু তদন্ত যত এগোচ্ছিল, রহস্যও যেন ততই ঘনীভূত হচ্ছিল। মাস কেটে গেল, তারপর আরও মাস, 1 বছর, 2 বছর। হাজার হাজার সূত্র এলো, অসংখ্য মানুষকে জিজ্ঞাসাবাদ করা হলো। পুলিশ শত শত চিঠি পরীক্ষা করল, কিন্তু কোনো নিশ্চিত উত্তর পাওয়া গেল না। ধীরে ধীরে মানুষ ভাবতে শুরু করলো হয়তো এই রহস্যের সমাধান আর কখনো হবে না। কিন্তু বড় অপরাধের ইতিহাসে প্রায়ই দেখা যায় অপরাধী শেষ পর্যন্ত কোনো না কোনো ভুল করে বসে। লিন্ডবার্গ মামলাতেও সেটাই ঘটেছিল। 1934 সালের এক বিকেল, নিউ ইয়র্কের একটি সাধারণ গ্যাস স্টেশন। এক অপরিচিত ব্যক্তি তার গাড়ি নিয়ে এলেন। জ্বালানি ভরার পর বিল মেটানোর সময় তিনি যে নোটটি এগিয়ে দিলেন তা ছিল $10 একটি গোল্ড সার্টিফিকেট। তৎকালীন আমেরিকার টালমাটাল অর্থনীতিতে সরকার গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে আসছিল এবং এই সার্টিফিকেটগুলোর ব্যবহার দ্রুত নিষিদ্ধ ও সন্দেহজনক করে তোলা হয়েছিল। সাধারণ মানুষের হাতে এই ধরনের নোট থাকা তখন আইন প্রয়োগকারী সংস্থার নজরদারির বিষয় ছিল। স্টেশনের কর্মীটি ছিলেন তীক্ষ্ণ দৃষ্টির। তিনি নোটটি হাতে নিয়ে বুঝতে পারলেন এই মুহূর্তে বাজারে এর লেনদেন অস্বাভাবিক। তিনি কোনো উচ্চবাচ্য না করলেও ধীর স্থিরভাবে নোটের পেছনে ওই ব্যক্তির গাড়ির নম্বর নোট করে রাখেন। তিনি জানতেন না তার এই ছোট্ট একটি কাজ শতাব্দীর সবচেয়ে আলোচিত অপরাধীর কিনারা করতে চলেছিল। গাড়িতে জ্বালানি ভরতে আসা ব্যক্তি আর কেউ নন, ব্রুনো রিচার্ড হাউটম্যান, যাকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল। সেই সামান্য $10 নোটটি যেন তার জন্য কাল হয়ে দাঁড়াল। পুলিশ তখন তার বাসভবনে হানা দিল। গ্যারেজের মেঝের নিচে লুকিয়ে রাখা $14,000 মুক্তিপণের অর্থ উদ্ধার হয়। হাউটম্যান এক অদ্ভুত সাফাই গায়। দাবি করল টাকাগুলো তার প্রয়াত বন্ধু ইসিডর ফিশের গচ্ছিত সম্পদ। কিন্তু আইনের চোখে সে যুক্তি ধোপে টেকার মতো ছিল না। এরপর আবার সামনে আসে সেই পুরনো মই। 2 বছর আগে লিন্ডবার্গ বাড়ির নিচে পড়ে থাকা সেই মই। কাঠ বিশেষজ্ঞ আর্থার কোহলার মাসের পর মাস ধরে সেটি পরীক্ষা করেন। প্রতিটি কাঠের অংশ, প্রতিটি করাতের দাগ, প্রতিটি পেরেকের অবস্থান তিনি খুঁটিয়ে দেখেন। এরপর তিনি হাউটম্যানের বাড়ির চিলেকোঠা পরীক্ষা করেন। আর তখনই আসে সবচেয়ে আলোচিত দাবি।
কোহলারের মতে মইয়ের একটি কাঠের অংশ সরাসরি হাউপ্টম্যানের বাড়ির মেঝে থেকে কেটে নেওয়া হয়েছিল। কাঠের দানার রেখা পর্যন্ত একে অপরের সঙ্গে মিল ছিল। ফরেনসিক বিজ্ঞানের ইতিহাসে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই প্রমাণ মামলাটিকে নতুন দিকে নিয়ে যায়। জনমত দ্রুত হাউপ্টম্যানের বিরুদ্ধে চলে যায়। 1935 সালে শুরু হয় বহুল চর্চিত বিচার। সংবাদপত্র নাম দেয় ট্রায়াল অফ দ্য সেঞ্চুরি। আদালতের বাইরে প্রতিদিন মানুষের ভিড়, সাংবাদিকদের ভিড়, দেশ জুড়ে আলোচনা। মনে হচ্ছিল যেন পুরো আমেরিকা এই একটিমাত্র মামলার দিকে তাকিয়ে আছে। প্রসিকিউশন একের পর এক প্রমাণ তুলে ধরে, মুক্তিপণের টাকা, হাতের লেখার মিল, মই, সাক্ষীদের বক্তব্য। অন্যদিকে হাউপ্টম্যান নিজেকে নির্দোষ দাবি করে যাওয়া থেকে এক চুলও সরেনি। দিনের পর দিন আদালতে লড়াই চলল। শেষ পর্যন্ত জুরি রায় দিল, ব্রুনো রিচার্ড হাউপ্টম্যান দোষী। শাস্তি মৃত্যুদণ্ড। 1936 সালের 3রা এপ্রিল, ট্রেন্টন স্টেট প্রিজনের অন্ধকার কক্ষ। হাউপ্টম্যানের সামনে তখন একটি কঠিন প্রস্তাব ছিল। অপরাধ স্বীকার করলে যাবজ্জীবন কারাদণ্ড, তাকে আর ইলেকট্রিক চেয়ারে বসতে হবে না। কিন্তু ব্রুনো রিচার্ড হাউপ্টম্যান সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। মৃত্যুর আগের মুহূর্তেও বলে গিয়েছে, আমি নির্দোষ, তাই মিথ্যে স্বীকারোক্তি দিয়ে বাঁচার চেয়ে মৃত্যুই শ্রেয়। এরপর এলো সেই বিভীষিকাময় মুহূর্ত। ইলেকট্রিক চেয়ার, আমেরিকার বিচার ব্যবস্থায় নিষ্ঠুরতম এক পরিণতির নাম। কাঠের সেই চেয়ারে শক্ত করে বেঁধে দেওয়া হলো তাকে। মাথায় পরানো হলো ধাতব ইলেকট্রোড। সুইচ টিপতেই 1000 ভোল্টের তীব্র বিদ্যুৎ তার শরীর দিয়ে প্রবাহিত হলো। মুহূর্তের ব্যবধানে নিঃশেষ হয়ে গেল একটি জীবন। কিন্তু মৃত্যুর পরদিনই কি ফুরিয়ে গেল বিতর্ক? ট্রায়াল অফ দ্য সেঞ্চুরি শেষ হলো ঠিকই, কিন্তু জন্ম দিল ইতিহাসের এক বড় রহস্যের। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করল, বিচার কি সত্যিই নিরপেক্ষ ছিল? সময় গড়িয়েছে, কিন্তু অনেক ঐতিহাসিক দাবি করেছেন পুরো তদন্ত এবং বিচার প্রক্রিয়া ছিল অসামঞ্জস্যতায় ভরা। মামলার প্রধান প্রমাণের দিকে তাকালে আজ অনেকেই বিস্মিত হন। যেখানে বলা হলো হাউপ্টম্যান এই অপরাধের মূল হোতা, সেখানে তার কোনো আঙুলের ছাপ পাওয়া গেল না বাড়ির ভিতরে বা সেই মইটিতে, যা ছিল এই অপহরণের মূল চাবিকাঠি। প্রশ্ন উঠছে, একজন মানুষ যে কিনা অত্যন্ত সতর্কভাবে এই অপরাধ পরিকল্পনা করেছিল, সে কিভাবে অকারণে নিজের গ্যারেজে এত বিপুল পরিমাণ মুক্তিপণের টাকা লুকিয়ে রাখবে? আরও অদ্ভুত বিষয় হল, যে কাঠের মইটিকে হাউপ্টম্যানের বাড়ির সাথে মেলানো হয়েছিল, তার ফরেনসিক প্রমাণের সত্যতা নিয়ে আজ বড় বড় বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। অনেকের মতে পুলিশি তদন্তে গাফিলতি ছিল চরম পর্যায়ে এবং সাক্ষী বা প্রমাণের ক্ষেত্রে জবরদস্তির অভিযোগও কম নয়। হাউপ্টম্যানের স্ত্রী আনা হাউপ্টম্যান মৃত্যুর আগে পর্যন্ত লড়াই করে গেছেন তাঁর স্বামীর নির্দোষ প্রমাণ করার জন্য। তিনি বারবার বলেছেন হাউপ্টম্যান ছিলেন পরিস্থিতির শিকার, বলির পাঠা। আজ এত বছর পরেও ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত কাটেনি। অনেকের কাছে হাউপ্টম্যান একজন নৃশংস অপহরণকারী, আবার অনেকের কাছে তিনি এমন এক দুর্ভাগ্যবান মানুষ যাকে তৎকালীন আমেরিকার মিডিয়া ট্রায়ালের চাপে তড়িঘড়ি করে দণ্ডিত করা হয়েছিল। লিন্ডবার্গ কিডন্যাপিংয়ের এই রহস্যময় ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয়, ব্রুনো রিচার্ড হাউপ্টম্যানই প্রকৃত অপরাধী ছিল, নাকি এই ঘটনার আড়ালে লুকিয়েছিল আরও বড় কোনো সত্য? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। এমন আরও অজানা ইতিহাস, রহস্য ও সত্য ঘটনা জানতে এবি ডিকোডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী পর্বে আরও এক অজানা গল্প নিয়ে।